সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার আপত্তিকে আমলে নিয়ে গাজার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নির্ধারণে অগ্রগতির কথা জানা গেছে। শনিবার গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তুরস্ক, মিশর ও কাতারের কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অঞ্জু কেচেলি নিশ্চিত করেছেন, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে উত্তরণ এবং এটি নিশ্চিত করা যেন গাজাবাসীদের মাধ্যমেই শাসিত হয়। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া এ সংক্রান্ত একটি প্রস্তাবের উপর ভিত্তি করে গাজার শান্তি উদ্যোগ পরিকল্পনা সাজানো হয়েছে, যা গাজায় একটি আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের আইনি ভিত্তি প্রদান করে। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এক বিবৃতিতে বলেন, আমরা ২০ দফা শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিরাপত্তা পর্যবেক্ষণে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও জানান, পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে। রুবিও প্রথম ধাপ সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও সামনের দিনগুলোর জটিলতার কথাও স্বীকার করেছেন। রুবিও উল্লেখ করেন, তৃতীয় ধাপের পূর্ণ বাস্তবায়ন, যার মধ্যে গাজার পুনর্গঠনও অন্তর্ভুক্ত, তা সম্পন্ন হতে ৩ বছরের বেশি সময় লাগতে পারে। ওয়াশিংটনের এই প্রস্তাব মূলত ৩ ধাপের: যুদ্ধবিরতি, নিরাপত্তা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং বিদেশি অর্থায়নে গাজার পুনর্গঠন। এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হল যখন গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪০০-এ পৌঁছেছে। ট্রাম্পের পরিকল্পনার মূল দিকগুলো হল, প্রথমত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন, একজন মার্কিন জেনারেলের নেতৃত্বে এই বিশেষ বাহিনী মোতায়েন করা হবে। দ্বিতীয়ত বোর্ড অফ পিস গঠন, গাজার প্রশাসনিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত নেবে একটি বিদেশি বোর্ড। ডোনাল্ড ট্রাম্প নিজে এই বোর্ডের সভাপতিত্ব করার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী বছরের শুরুতে এই সদস্যদের নাম ঘোষণা করা হতে পারে। তৃতীয়ত টেকনোক্রেট প্রশাসন গঠন, কোনো নির্বাচিত সরকার নয়, বরং বিদেশি বোর্ডের মাধ্যমে পরিচালিত একটি অনির্বাচিত টেকনোক্রেটিক কর্তৃপক্ষ গাজার শাসন কাজ পরিচালনা করবে। চতুর্থত শর্তাধীন সহায়তা প্রদান, গাজা পুনর্গঠনে অর্থায়ন করবে বিদেশি দাতারা, তবে তা গাজার মানুষের নিরাপত্তা মানদণ্ড পূরণের উপরে নির্ভর করবে। এই পরিকল্পনাটি সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনি রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো একে ১৯২০ সালের ব্রিটিশ ম্যান্ডেট বা আধুনিক উপনিবেশবাদ হিসেবে অভিহিত করেছে। তারা বলেছেন, পরিকল্পনায় ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠন বা সার্বভৌমত্বের কোনো স্পষ্ট প্রতিশ্রুতি নেই। ফিলিস্তিনি নেতৃত্বকে বাদ দিয়ে বিদেশি কর্মকর্তাদের হাতে গাজার নিয়ন্ত্রণ তুলে দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই মডেলটি ২০০৩ পরবর্তী ইরাক ও কসোভোর ব্যর্থ আন্তর্জাতিক হস্তক্ষেপের কথা মনে করিয়ে দেয়। এর মধ্যে গাজার বিভিন্ন প্রতিরোধ সংগঠন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাইরে থেকে চাপিয়ে দেওয়া তথাকথিত পিস অ্যাডমিনিস্ট্রেটরকে গাজার মাটিতে মেনে নেওয়া হবে না। মানবাধিকার বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক সমাধান ছাড়া এ ধরনের শাসন ব্যবস্থা গাজাকে দীর্ঘমেয়াদী পরাধীনতার দিকে ঠেলে দিতে পারে। খবরে বলা হয়, মায়ামির বৈঠকে প্রতিরোধ সংগঠনগুলোর আপত্তিকে আমলে নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে উত্তরণ এবং বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতি স্থিতিশীল করতে তুরস্কের ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MITর প্রধান ইব্রাহিম কালিন, হামাসের গাজা প্রধান ও সংগঠনটির শীর্ষ আলোচক খলিল আল হাইয়ার সঙ্গে এই বৈঠক করেন। তুর্কি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৈঠকে মূলত যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত লঙ্ঘন বন্ধের উপায় এবং পরবর্তী ধাপে যাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ১১ অক্টোবর থেকে গাজা চুক্তির প্রথম ধাপ কার্যকর হলেও ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করে চলেছে। শান্তি পরিকল্পনার পরবর্তী বা দ্বিতীয় ধাপের মূল শর্ত হল, ইসরায়েলি বাহিনীকে বর্তমান অবস্থান ইয়েলো লাইন থেকে রেড লাইনে সরিয়ে নেওয়া এবং গাজায় পূর্ণাঙ্গ পুনর্গঠন কাজ শুরু করা।
তবে ইসরায়েলি পক্ষ থেকে এই প্রক্রিয়া বাস্তবায়নে ইচ্ছাকৃত বিলম্ব করা হচ্ছে। এদিকে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতির এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে হামাস, যেখানে দেখা যাচ্ছে হামলায় 400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 1108 জন। মানবিক প্রোটোকল লঙ্ঘন করে গাজার উপর অবরোধ অব্যাহত রাখা হয়েছে, যার ফলে পর্যাপ্ত ত্রাণ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম উপত্যকায় প্রবেশ করতে পারছে না। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল অন্তত 760 বার চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে রয়েছে সরাসরি গুলিবর্ষণ, সামরিক অনুপ্রবেশ এবং বেসামরিক অবকাঠামোয় হামলা। হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানালেও যুদ্ধবিরতি লঙ্ঘন ও মানবিক সংকটকে আরও ঘনীভূত করার দায়ে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার জন্য জরুরি আহ্বান জানিয়েছে। ইস্তাম্বুলের এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মায়ামিতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতিনিধিরাও একই পরিকল্পনা বাস্তবায়নে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গাজায় চলমান যুদ্ধের পরবর্তী প্রশাসনিক কাঠামো বা ডে আফটার পরিকল্পনা নিয়ে যখন বিশ্বজুড়ে বিতর্ক তুঙ্গে, তখন মিশরের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর বদর আবদেলাতে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো বিদেশি শক্তির হাতে নয়, বরং ফিলিস্তিনি পুলিশের হাতেই গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্ব থাকতে হবে। প্রভাবশালী সংবাদ মাধ্যম আশরাক আল আওসাদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে কায়রোর শক্ত অবস্থানের কথা তুলে ধরেন। প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী সম্পর্কে ডক্টর আবদেলাতি বলেন, এই বাহিনীর ভূমিকা হতে হবে কঠোরভাবে শান্তিরক্ষা নিশ্চিত করা, শাস্তি প্রয়োগ করা নয়। তিনি জোর দিয়ে বলেন, মিশরের দৃষ্টিভঙ্গিতে এই বাহিনীর কাজ হবে কেবল যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্ত দিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া। গাজার ভেতরে জনশৃঙ্খলা বজায় রাখার কাজ করতে হবে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকেই। গাজার প্রশাসনিক শূন্যতা পূরণে মিশর একটি নির্দলীয় কারিগরি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, গাজার দৈনন্দিন বেসামরিক কাজ পরিচালনার জন্য মিশর এরই মধ্যে 15 জন যোগ্য ব্যক্তির একটি তালিকা জমা দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নামগুলোতে ফিলিস্তিনি সংগঠনগুলো ঐক্যমত পোষণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় হামাসের অস্ত্র সংগ্রহ ও হস্তান্তর নিয়ে যে আলোচনা রয়েছে সে বিষয়েও কথা বলেন আবদেলাতি। তিনি স্পষ্টভাবে জানান, অস্ত্র হস্তান্তরের বিষয়টি সম্পূর্ণভাবে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বিষয়, কোনো বিদেশি শক্তি নয়, বরং ফিলিস্তিনিরাই নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ জাতীয় কাঠামোর অধীনে অস্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশ্লেষকরা মনে করছেন, মিশরের এই অনড় অবস্থান গাজাকে কোনো বহিরাগত সামরিক শক্তি বা দখলদার ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনার প্রতি একটি বড় চ্যালেঞ্জ। যখন গাজার অবকাঠামো ধ্বংস করে পদ্ধতিগত অভিযান চালানো হচ্ছে, তখন মিশরের এই ফিলিস্তিনি নেতৃত্বাধীন শাসনের দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি বলেছেন, 12 দিনের যুদ্ধে শোচনীয় পরাজয় বরণ করার পর এখন তা আড়াল করতে ইসরায়েল হুমকি ও মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে। আল মায়াদিনকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। জেনারেল ওয়াহিদি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আসন্ন মার্কিন সফর এবং ইরানের বিরুদ্ধে ক্রমাগত হুমকি মূলত বাস্তবতা থেকে বিশ্ববাসীর নজর সরানোর একটি কৌশল। তিনি বলেন, জায়নবাদী রাষ্ট্রটি এমন একটি ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে যা মাঠ পর্যায়ের পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত। তারা বর্তমানে মারাত্মক অভ্যন্তরীণ ও কৌশলগত সংকটে নিমজ্জিত। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে ফ্লোরিডার মার-এ-লাগোতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নেতানিয়াহু। সূত্রের খবর অনুযায়ী এই বৈঠকের মূল এজেন্ডা হলো ইরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করা। আলোচনায় 4টি সম্ভাব্য সামরিক কৌশল থাকতে পারে। প্রথমত, ইসরায়েলের একক সামরিক অভিযান, দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের সীমিত অংশগ্রহণ, তৃতীয়ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ যৌথ অভিযান, চতুর্থত যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক অভিযান। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্গঠন করছে। এমনকি আগে ক্ষতিগ্রস্ত হওয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো তারা মেরামত করছে বলে দাবি তেল আবিবের। নেতানিয়াহু এই যুক্তিগুলো দেখিয়ে ট্রাম্পকে নতুন করে হামলার জন্য রাজি করানোর চেষ্টা করবেন। যদিও ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠক এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে ইসরায়েলি পক্ষ থেকে আগামী 29 ডিসেম্বর বৈঠকের তারিখ ঘোষণা করা হয়েছে। ইসরায়েল বছরের পর বছর ধরে নিজেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি হিসেবে উপস্থাপন করে এলেও এখন নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আল আলমের খবরে বলা হয়েছে, কাঠামোগত দুর্বলতা, অভ্যন্তরীণ বিরোধ ও ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সেই ভেঙে পড়ারই ইঙ্গিত দেয়।
ইরান বিষয়ক ব্রিটিশ গবেষক ও রাজনীতি বিশ্লেষক ইউরি গোল্ডবার্গ আল জাজিরা নিউজ নেটওয়ার্কের ওয়েবসাইটে একটি নিবন্ধ লিখেছেন। ওই নিবন্ধে ইসরায়েলের মন্ত্রিসভা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণে উঠে এসেছে ঐক্য এবং সামরিক শক্তির প্রতীক নেসেট এখন রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর মধ্যকার গভীর মতবিরোধে জড়িয়ে পড়েছে। ভঙ্গুর জোট, মন্ত্রীদের ঘন ঘন পদত্যাগ এবং অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মক্ষমতা নিয়ে জনমনে অসন্তোষের ঘটনা ইসরায়েলের নেতৃত্বের সংকটের ইঙ্গিত দেয়। যে নেতানিয়াহু একসময় নিজেকে রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে উপস্থাপন করতেন, তিনি এখন অভ্যন্তরীণ ব্যাপক প্রতিবাদ এবং পদত্যাগ করার জন্য আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের কারণে ইহুদিবাদী শাসন ব্যবস্থা পতনের পথে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট সমাধানে অক্ষমতা, আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা ইসরায়েলের ভবিষ্যৎকে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।